জামাতের বিরুদ্ধে বলতে গেলে সুকৌশলে ন্যারেটিভ দাঁড় করাতে হবে কেন? এখানে কৌশলে কিছু নাই। আমি যখন কোনো দলের সমালোচনা করি, সেটা আওয়ামী লীগ হোক, জামাত হোক, বিএনপি হোক, এনসিপি হোক, যে কোনো দলের বিরুদ্ধে যখন আমি সমালোচনা করি, আমি কখনোই সুকৌশলে করি না, আমি সরাসরি করি। যারা আমাকে চেনেন, যারা আমার অনুষ্ঠান দেখেন, তারা অন্ততপক্ষে এই একটা কথা মানবেন যে আমি পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলি না। আমি যা বলি সরাসরি বলি, আমি যা বলি স্পষ্ট ভাষায় বলি। কাজেই আমি যখন জামাতের সমালোচনা করি, আমি যখন সুকৌশলে বলি না, আমি খুব সহজ সরলভাবেই জামাতের সমালোচনা করি। এবং একই সহজ সরল ভঙ্গিতে আমি আওয়ামী লীগের সমালোচনা করি, শেখ হাসিনার সমালোচনা করি, বিএনপিরও সমালোচনা করি, এবং এই যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি ওনারও বহুবার সমালোচনা করেছি এরকম ভঙ্গিতেই। এর পেঁচানোর কিছু নাই। আমি জামাতকে পেঁচাবো কেন? জামাতকে সুকৌশলে জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করাবো কেন? আমি তো জামাতকে ভয় পাই না ভাই। আপনারা তো জামাত করেন, কিন্তু আপনাকেও বলছি ভাই, আমি বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টিকে ভয় পেয়ে কথা বলি না, ভালোবেসেও বলি না। তারা যখন কোনো ভালো কিছু করেন প্রশংসা করি, যখন মন্দ কিছু করেন সমালোচনা করি। এবং এই সব কিছুর পেছনে কিন্তু আছে একটা চিন্তা আমার। সেই চিন্তাটা হলো, আমি চাই যে প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা রাজনীতি থাকতে পারে, কিন্তু তারা অপরাজনীতি করবে না। মানে জামাত যে রাজনীতির কথা বলবে তারা সেটাই করবে, একটা বলে আরেকটা করবে, মানে হিপোক্রেসিরা তাদের মধ্যে থাকবে না। আমি এটা চাই, তাহলে আমি দলগুলিকে চিনতে পারবো। আমি জামাতের একজন এমপির সমালোচনা করেছিলাম, শফিকুল ইসলাম মাসুদের। তো কিন্তু অপতথ্যটা কোথায়? উনি যা যা বলেছেন আমি তাই তাই বলেছি, উনি অপতথ্য কোথায় পেলেন আপনি? এবং উনি যেটা বলেছেন, জামাতের আমিরকে এই কথাগুলি বলবেন না তো। জামাতের আমির তো খুবই চিন্তা ভাবনা করে কথা বলেন। ভুল মানুষেরই হয়, হতে পারে, কিন্তু উনি যে অধ্যত্বটা প্রকাশ করেছেন, এটা জামাতের কোন নেতা, এরপর আজকে তো 4-5 দিন হয়ে গেল, জামাতের কোনো একজন নেতা কি বলেছেন যে শফিকুল ইসলাম মাসুদ যা বলেছেন সেটা ঠিক বলেছেন? শফিকুল ইসলাম মাসুদ বলেছেন যে খালি ভোট দিয়ে এমপি হওয়া যায় না, পাওয়ার খাটাইতে হয়। এটা কি জামাতের কোনো একজন লিডার বলেছেন? তো বলেননি। তা আপনি শফিকুল ইসলাম মাসুদের জন্য ওই পক্ষ নিচ্ছেন কেন? আবার শফিকুল ইসলাম মাসুদ একটা ভালো কথা বলেন, আমি দেখবেন তার সমালোচনা না, প্রশংসাই করব। যাই হোক, পরের কমেন্টে লিখেছেন রুবেল খলিফা। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আপনার কাছে অনুরোধ রইল আপনি তথ্য নিয়ে দেখুন, যেখানে জামাতের সাংগঠনিক শক্তি কম সেখানে জি হুজুর ভাবে চলে, আর যেখানে তাদের সাংগঠনিক শক্তি বেশি সেখানে তাদের আইন চলে। আপনার এই কথাটা আমি যতটুকু বুঝতে পারি, দেখি, বিভিন্ন জনের সঙ্গে কথা বলে, এই কথাটা সম্ভবত ঠিক। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখেন না কেন, যেখানে জামাত দুর্বল সেখানে জামাত খুব চুপচাপ থাকে, ভদ্রভাবে থাকে। আর যেখানে জামাত সবল সেখানে আমাদের আমলেও দেখেছি, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে জামাত কিন্তু প্রচুর সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। মানে শিবির জামাত একই, শিবির করেছে, কিন্তু তারা সবল হলে রক্ষাটে আর দুর্বল হলে সালাম দেয়। যাই হোক, আপনার এই বক্তব্যের সঙ্গে আমি খুব একটা দ্বিমত করছি না। মতিউল লিখেছেন, মাসুদ কামাল ভাই, আপনার একটা কথা বুঝতে পারলাম না, এমপি জনগণের সেবক, আবার আপনারাই বলেন এমপির কাজ হলো সংসদে আইন পাশ করা। কথাটা কেমন হলো? না, কথাটা কিচ্ছু হয়নি, কথাটা ঠিকই আছে। তারা সংসদে যাবে আইন পাশ করতে, কেন যাবে? এটাও তো জনগণের একটা সেবা। তারা যে আইনটা করবে জনগণের সেবার জন্যই তো করবে। কাজেই সেবক যখন আইন প্রণেতা হয়, এতে কোনো বিরোধ তৈরি হয় না। সেবক আইন প্রণেতা হতে পারে, আবার আইন প্রণেতাও সেবক হতে পারে, কিন্তু এমপি বলেন, মন্ত্রী বলেন, এরা সবাই জনগণের সেবক। কারণ এটা তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মানে জনপ্রজাতন্ত্রী বলেন, গণপ্রজাতন্ত্রী, এটা আবার একটা বিতর্ক আছে যে আমি যদি জনপ্রজাতন্ত্রী, তারপরে জনগণের শাসন কিন্তু এটা চলছে, এবং জনগণের শাসনটাই ওই এমপিদের মাধ্যমে চলছে। এবং এই এমপি মন্ত্রী তারা সবাই জনগণের কাছে এই বলে ভোট চেয়েছে যে আমাদেরকে সেবা করার সুযোগ দিন। তো সেবা করার সুযোগ তারা চেয়েছে, মানে তারা নিজেরাই সেবক হতে জনগণের কাছে হাতে পায়ে ধরেছে। এটাই হলো রিয়েল বাস্তবতা। বেলায়েত লিখেছেন, জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ বিএনপির থেকে দুর্নীতি কম হবে গ্যারান্টি,
যদি আওয়ামী লীগ বিএনপি থেকে বেশি দুর্নীতি হয় আকিকা করে দিয়ে নাম পাল্টে দিব। এই দেশে দুর্নীতিবাজ ও তৈলবাজের দেখা বাকি নেই। জেনজি বাহিনীর স্টুডেন্ট ও সফট ফ্যামিলি ভোটার ব্যাংক বিশাল রয়েছে জামাতের, যদিও জামাত ক্ষমতা প্রয়োগ বুঝে না বা স্থানীয় শক্তি কম। ধন্যবাদ। যাই উনি অনেক কথাই বলেছেন, কিন্তু একটা কথা নিয়ে আলোচনা করি। জামাতে যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ বিএনপির চেয়ে যে দুর্নীতি কম হবে, এটা মিস্টার বেলায়েত আপনি গ্যারান্টি দিচ্ছেন। আপনার গ্যারান্টির সঙ্গে আমি দ্বিমত পোষণ করব না। আমারও যেন কেন মনে হয়, আমারও যেন কেন, সবাই ভাবেন আমি জামাতের সমালোচনা করি, কিন্তু তা না, আমি নিজেও বলছি, আমারও যেন কেন মনে হয় যে অর্থনৈতিক দুর্নীতি জামাতের মাধ্যমে কম হবে। কারণ জামাতে দুজনে এমপি ছিল বিএনপি আমলে, তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ পাওয়া যায় না। অন্য অভিযোগ পাওয়া গেছে, কিন্তু অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ খুব একটা কিন্তু আমি শুনিনি। এবং এইবার জামাত অনেকগুলি সংসদ সদস্য হয়েছে, এমপি হয়েছে অনেকগুলো। এইবার বরং আমরা বিবেচনা করতে পারবো যে এই যে তাদের 69টা এমপি আছে, এই এলাকাগুলি কেমন চলছে, এগুলো আমরা দেখতে পারবো। তাই সেটা হয়তো 1-1.5 বছর পর আমরা টের পাবো যে আপনাদের এই দাবিটা কতটা সঠিক, কতটা সঠিক নয়। এই মন্তব্যটা করেছেন জায়েদ প্রো। তিনি লিখেছেন, কাল আমার কমেন্টগুলো পড়বেন কিনা জানি না, কিন্তু একটা কথা বলি ভাই, আপনার সবাই জামাত বা এনসিপিকে যেভাবে ধরেন, কিন্তু বিএনপির অপকর্মগুলো এইভাবে ধরেন না। যদি তাদের মতো ধরতেন সবাই মিলে, তাহলে আওয়ামী লীগ ও বিএনপি সোজা হয়ে থাকতো। ভাই, আপনাদের ওই সুশীল শ্রেণীদের সমান দৃষ্টি বিষয়টার উপর আমল করার আহ্বান করবেন বলে আমি আশাবাদী। ভাই, কমেন্ট পড়ার পর বলবেন যে আমি তো সরকারি দলের বিরুদ্ধে কথা বলি। ভাই, এই উত্তরটা থেকে আরও ভালো উত্তর আপনি দিতে পারবেন বলে আমি আশাবাদী। ভাই, সরকারি দলটোলা আমি বলি না, আমার কথাটা হচ্ছে যে দলের, প্রতিটা দল কিন্তু অনেক ঘটনা ঘটায়, অনেক কাজ করে, দলের নেতারা অনেক কথা বলে, তো সবগুলি নিয়ে তো কথা বলা যায় না। যেমন আমি একদিন একটা বিষয় নিয়ে কথা বলবো, এখন ধরেন আজকে বিদ্যুতের দাম নিয়ে কথা বলছি, এখন এটা নিয়ে বলার পর আপনি যদি বলেন আমি হাম নিয়ে কথা বললাম না কেন, হামে তো সরকার ব্যর্থ হয়েছে হাম নিয়ন্ত্রণে, কথা কিন্তু ঠিক। হয়তো হাম নিয়ে আমি তার 4-5 দিন আগে একটা অনুষ্ঠান করেছি, হয়তো ওটা আপনি দেখেন নাই। আমি তো সব বিষয় টাচ করতে পারবো না, কাজে আমি যে কোনো একটা বিষয়কে নিয়ে কথা বলি। এখন সেই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে যার যার সমস্যা আমি ওখানে দেখি, সেই সমালোচনা করি। এবং সেই সমালোচনা করতে গেলে সে বিএনপি না আওয়ামী লীগ না জামাত না এনসিপি, আমি ভাই এটাকে আলাদা করে দেখি না। আপনারা আমার এই কথাগুলো মিলিয়ে নেবেন। আর আপনি সরকারি দলের বিরুদ্ধে কথা বলি, আমি সরকারি দলের বিরুদ্ধেই সবচেয়ে বেশি কথা বলি। এটার কারণ হলো যে আমাদের মতো দেশের সরকাররা সাধারণ মানুষের যে চাহিদা, এটা প্রায় মেটাতে পারে না। কিন্তু সাধারণ মানুষের পক্ষে তো কথা বলতে হবে, সে কথাগুলি বলি কেন? সরকারের কুৎসা করার জন্য না, আমি বলি এই কারণে যে যেন সেই সমালোচনা থেকে সরকার নিজেকে শুধরে নেওয়ার একটা সুযোগ পায়। আমি শেষ মন্তব্যটা পড়ছি, এটা লিখেছেন সুজন শুভ। কামাল ভাই কেমন আছেন? কি এক অদ্ভুত দেশে বাস করি। একজন 9 বারের সংসদ সদস্য এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে যার অবদান অপরিসীম, তার জানাজা হয়নি জাতীয় সংসদে, অথচ ওসমান হাদির জানাজা হয়েছে সংসদের দক্ষিণ প্লাজায়। বলেন তো এই হাদির বাংলাদেশ নির্মাণে কী অবদান আছে? আমরা দেখেছি সাদেক হোসেন খোকার জানাজা অনুষ্ঠিত হয়েছে সংসদ ভবনে, আর তাতে এই তোফায়েল আহমেদ সহ অনেক রাজনীতিবিদ জানাজায় অংশ নিয়েছে। রাষ্ট্রকে তিনি যা দিয়েছেন, রাষ্ট্র তাকে কি দিয়েছে? কিছুই না। ওসমান হাদির কবর দেওয়া হয়েছে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের পাশে, তখন কেউ প্রতিবাদ করেনি, কিন্তু একসময় এ নিয়ে কথা হবে, আরও অনেক কিছু হবে। আশা করি এই কমেন্টটা পরের পর্বে পড়বেন। ভালো থাকবেন ভাই। আপনার এই শেষ কথাটা আমি কিন্তু একমত। ওই যে আপনি বললেন না, একসময় এ নিয়ে কথা হবে এবং আরও অনেক কিছু হবে, আমি নিজেও তা মনে করি। একসময় এগুলো নিয়ে কথা হবে। এই যে আপনি পুরো বক্তব্যটা, এই বক্তব্যতে আমি একটা কথা আপনাদের এখানে জাস্ট শেয়ার করতে চাই যে কেন এমনটি হচ্ছে। এটা হচ্ছে হুজুগের কারণে। আমরা বোধ করি হুজুগে চলি। ওসমান হাদিকে নিয়ে তখন একটা হুজুগ তৈরি হয়েছিল। আবার
তোফায়েল আহমেদকে নিয়েও এবার একটা বিপরীত ধরনের হুজুগ তৈরি করার চেষ্টা করা হয়েছিল এবং এই চেষ্টা কিন্তু ভোলা পর্যন্ত গিয়েছিল। ভোলাতেও আমরা কাউকে কাউকে দেখেছিলাম যে তারা দাবি করেছিল যে ওই জায়গায় তোফায়েল আহমেদের জানাজা তারা হতে দেবে না, কিন্তু যখন নাকি হাজার হাজার মানুষের স্রোত চলে এলো তখন ওই কয়জন যা নাকি প্রতিবাদী কণ্ঠস্বর জানাজা হতে না দেওয়ার প্রতিবাদ যারা করেছিল তারা কিন্তু খড়কুটোর মতো ভেসে গেছে, ঠিকই জানাজা হয়েছে। কাজেই এই জানাজা নিয়ে যে রাজনীতি, এই রাজনীতিটা না করাই ভালো। কারণ আজকে আপনি যে রাজনীতিটা করবেন, কাল পরশু অথবা তারপরের দিন অথবা তারপরের বছর আপনি সুদে আসলে সেটা ফেরত পাবেন। আওয়ামী লীগ যে অন্যায়গুলি করেছিল সুদে আসলে এখন তারা সেগুলো ফেরত পাচ্ছে, কোনোটাই লাভজনক নয়। প্রিয় দর্শক, আজ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।